নমস্কার সবাইকে, আমাদের এই নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে, প্রায় বছরখানেক কি তার একটু বেশি। এর মাঝখানে আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে অনেক রকমের নানা রকমের ঘটনা হয়ে গেছে। আমরা কলকাতার বুকে অনেক বড় বড় প্রতিবাদ দেখেছি, বিভিন্ন ঘটনার সম্মুখে। সব মিলিয়েই আমাদের এই যে টিমটা, এই চ্যানেলের যে টিমটা, আমরা একটু ডিস্টার্ব ছিলাম। প্লাস আমাদের নিজস্ব যে কাজকর্ম রয়েছে সেগুলোতে প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আজকে দুজনে মিলে, আমি আর মৈনাক আমার সাথেই রয়েছে, যথারীতি ও ড্রাইভারের সিটে। তো আমরা এই আবার নতুন করে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের এই ব্লগটা হলো, আমরা যাচ্ছি আসাননগর বলে একটি জায়গা আছে, এটা একটি গ্রাম, খুব সুন্দর। সেখান থেকে কৃষ্ণনগর যাব, কৃষ্ণনগরের রাজবাড়ি, ঘূর্ণি, আমাদের একটু মাদারসাটে খাওয়া দাওয়া করারও ইচ্ছে আছে। তো সব কিছুই আপনাদের দেখাবো। হয়তো এই জায়গাগুলো, এগুলো আপনারা বহুবার দেখেছেন, অনেকে গেছে, অনেকে তাদের মতো করে তুলে ধরেছেন আপনাদের সামনে, ইউটিউবে হোক, অন্যান্য বৈদ্যুতিক সমাজ মাধ্যমে, নানা রকমভাবেই আপনাদের দেখেছেন এগুলো। আজকে আমাদের চোখ দিয়ে আরেকবার আপনাদের দেখাবো। কলকাতা থেকে মোটামুটি 135 কিলোমিটার, 130-135 কিলোমিটারের মধ্যে। অসম্ভব ভালো রাস্তা, সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে, তারপরে NH-12 ধরে, যেটা আগে NH-34 ছিল, যেটা উত্তরবঙ্গে যায় যে রাস্তাটা, সেটা এখন NH-12 নামকরণ হয়েছে। এবং এই রাস্তা ধরে আপনি সোজা চলে যাচ্ছেন আপ টু কৃষ্ণনগর, সেখান থেকে আসাননগর। এই রোড থেকে আসাননগরের রাস্তাটা আমার মনে হয় না সব্যসাচী খুব ভালো হবে। কেন কিনা আমরা প্রথম হাই রোডের যেটা কনসেপ্টটা, সেটা আমরা শুনে বেরিয়েছিলাম। তো সেই অনুযায়ী দেখছি হাই রোডের অবস্থা সত্যি, মানে এখন NH-34 ওরফে NH-12 এখন খুবই ভালো কন্ডিশনে রয়েছে। ডাবল লেন, 2 to 4 লেন, তার পাশে সার্ভিস লেন, এবং খুবই সুন্দরভাবে চালাচ্ছি। মানে এই NH-34, পুরোনো NH-34-এ যারা চালিয়েছেন, সেই সমভূমি, তারপরে পানির মালভূমি, কারেক্ট, পর্বতমালা, এই যেরকম ভাবে রাস্তাটা চলতো আর কি, এখন হলো আমুল বাটার। হ্যাঁ, একদম কারেক্টলি স্যার। ব্রেক শুরু হয়ে গেছে সকালবেলা। এই ব্রেক করতে করতে যেতে গিয়ে আমার পুরো আমার ব্রেকিং না হয়ে যায়। যা বলছিলাম, আমাদের একটু চা, আমরা কাপা করে চা পেয়েছি, চাটা খাচ্ছি আপাতত। যাই না এখন সাউন্ডটা কেরকম আসছে আপনাদের, আসুক না। আমার মনে হয় সকালবেলা তো ওর দিকে আওয়াজটা কম আছে, মনে হয় ইয়েটা ঠিকঠাকই আসবে চায়ের দোকানে। আপাতত চাটা শেষ করি, চায়ের ইভেন আওয়াজটাও শুনিয়ে দিলাম আপনাদের। যে চাটা শুনতে পেলেন কিনা জানাবেন, কমেন্ট করুন। ধরুন আপনি রোড ট্রিপে বেরিয়েছেন, বেরিয়ে আমি আর মৈনাক কথা বলছিলাম যে বিস্কুটের প্যাকেট নিয়ে। আমি কালকে রাত্রে চিন্তা করছিলাম যে একটু বিস্কুট নিয়ে যাই, সাথে একটু থাকবে শুকনো খাবার, যখন ইচ্ছা হবে খাবো। তা মৈনাক বললো না ওসব নিস না। আমি বললাম ঠিক আছে নিই না, কিন্তু তার কারণটা হলো, দেখবেন আপনি খাবার নিয়ে বেরোবেন, আপনি কেক নিলেন, আপনি বিস্কুট নিলেন। এবার সকালবেলাতে যখন আপনার প্রচণ্ড চা তেষ্টা, চা দোকানের বিস্কুট খাস না, আমার কাছে ভালো বিস্কুট আপনারা দুজন লোক ওই 2 থেকে 3টে বিস্কিট খাবেন। খাওয়ার পরে কী করবেন, সেই বিস্কুটের প্যাকেটটা প্যাক করে গাড়ার বেঁধে রেখে দেবেন। গাড়াটা যদি থাকে প্রোভাইডার, গাড়ার যদি না থাকে আরেকটা সমস্যা। কী সমস্যা না, বিস্কিটটা এসির মধ্যে থাকতে থাকতে নিয়ত থাকবে। এবার যত দিন যাবে ওই বিস্কুটটা যে এনেছে সে চাইবে সেটা খালি করতে।
আর যারা বসে আছে সেও খাচ্ছে না, যারা বসে আছে তারাও খাচ্ছে। আলটিমেটলি বিস্কুটের প্যাকেটটা আমরা বাড়িতে ফেলেছি। আপনাদের কাছে একটা তথ্য চাইছি যে আপনারা কি করেন একটু জানান, কমেন্ট বক্সেই লিখুন। বড় রোড ট্রিপে যা যা বললাম, এই শুকনো খাবার তো অবশ্যই রাখা উচিত, কিন্তু ছোট রোড ট্রিপে আপনি কি রাখবেন জানান একটু। আমরা এই মুহূর্তে এসে দাঁড়ালাম কৃষ্ণনগর মোড়ে। আপনি হ্যাঁ, যদি রাস্তাটা দেখেন পিছন দিক দিয়ে, আমরা এসছি ওই পাশ থেকে, ওইটা গাড়িটা high road। দাঁড়িয়ে আছে ওই যে হাই রোডের হয়তো খেয়াল করতে ওখানে পারবেন একটা এক্সিট flyover টা। নিয়েছি, হ্যাঁ আমরা একটা ডান দিকে আমরা- একটা এক্সিট নিয়ে এইবার exit আসাননগরের নিয়ে- দিকে যাচ্ছি। এবার গুগল বলছে, গুগল পিসি বলছে এই রাস্তা দিয়ে যেতে। আমরা যাবো অ্যাকচুয়ালি এই রাস্তায় চলে যাচ্ছে আসাননগরের দিকে। তো তার মাঝখানে যথারীতি আবার আমাদের যে একটা চা অভ্যেস, একটা চা ব্রেক নিলাম, ছোট্ট দোকান এখানে রাস্তার ধারে। আর চা খাবো, লাল চা বলেছি, এখানে লাল চা পাওয়া যাচ্ছে, কচুরিও করে। পাওয়া যাচ্ছে। তিনটায় 10। আচ্ছা, 3টে 10 কচুরি, ঘুগনি না, কচুরির সাথে ঘুগনি, কচুরির সাথে ঘুগনি। ঘুগনি কচুরি তারপরে লাল চা। হ্যাঁ, জমে যাবে। বাহ, গরম গরম তারা দেখতে পাচ্ছে। হা গরম কচুরি, ঘুগনি, কচুরি। কেমন সভ্য রাস্তার ধারে? এই জন্যই বলেছিলাম খাবার না, কেক আর বিস্কুটটা না। কেক আর বিস্কুট আনলে ওই কেক বিস্কুটই খাওয়া হতো, আর ওইগুলো খাওয়া হতো না। খুব গরম, ভালো টেস্ট কেমন? গরম ভালো, অ্যাভারেজ নয়, ইটস টুয়ার্ডস দ্য গুড সাইড। বেশ সুন্দর কচুরি খেলাম আমরা, কচুরি আর ঘুগনি বেসিক্যালি। এই মৈনাকদা ভেবেছিল আরো গোটা টুয়েক খাবে, কিন্তু না রাস্তাতে কি হয় বলুন তো, আমরা ছোট ছোট বলি। এইখানে 3টে কচুরি খেলাম, আবার এখানে যদি 6টা কচুরি খেয়ে ফেলি, পরবর্তীকালে আরেকটা দোকানে গিয়ে আরেকটু কিছু দেখলাম, সেটা আর খাবার জায়গাটা থাকবে না। অল্প অল্প প্রত্যেকটা জায়গাতে অল্প অল্প ওই খেতে বেড়াতে বেড়াতে যেটা হয় আর কি। অল্প খাওয়াই না আর আর পয়সা হচ্ছে সেটা অবশ্য সেকেন্ডারি, কিন্তু সব জায়গার টেস্টটা নিতে হবে না। ঠিক। এখানে কচুরি টেস্ট নিলাম, ওখানে সিঙ্গাড়ার টেস্ট নিলাম, কোথায় ডিম টোস্ট খেলাম। এরপরে গিয়ে একটু যদি সিঙ্গারা পাওয়া যায়, আমরা খেতে বেরিয়েছি না, ওনার কি বলবেন দর্শক বন্ধুরা? না, আমাদের তো ট্রাভেল ব্লগার তো নই, আমরা বেসিক্যালি হচ্ছে মস্তি ব্লগার। মানে রাস্তায় বেরিয়ে যা খুশি একটুখানি করলাম, আপনাদের সামনে একটুখানি তুলে ধরা। তাতে আবার অনেকে রাগ করবেন, গোসা করবেন, এই কি তোমাদের নিজেদের কথাই যাতে বেশি বেশি বলছো, তোমরা অন্য কিছু দেখাচ্ছই না। দেখাচ্ছই না। না দেখাবো খুবই দেখাবো, আমরা যাচ্ছি, খুব তাড়াতাড়ি পৌঁছবো। এতক্ষণ তো রাস্তা দেখালাম, হাইওয়েতে তো আর বেশি কিছু দেখানো যায় না। চলুন এবার প্রকৃতি দেখবো কিছুটা, তারপরে অনেক কিছু আছে। জল খাবারে সামান্য আমরা একটু কচুরি আর একটু লাল চা খেয়ে 3 পিস করে কচুরি খেলাম, একদম 3 পিস করে কচুরি আর সামান্য একটু লাল চা খেয়ে আমরা এখন আবার চলেছি আসাননগরের পথে। আপনারা দেখতে পাবেন আমরা মাঝে মাঝেই দেখাচ্ছি, বিভিন্ন শট তুলছি যেগুলো কৃষ্ণনগর শহরের মধ্যে দিয়ে। এখন অবশ্য দোকানপাটগুলো অতটা খোলেনি, যেহেতু এখন বাজে জাস্ট 8টা 5, সকাল 8টা 5। তবে যেটা বলার আমার সেটা হলো যে কলকাতা থেকে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর এখন মোটামুটি 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে চলে আসা যাচ্ছে, যেটা আগে মানে বছর খানেক আগেও বোধহয় বা মাস 6 আগেও বোধহয় এগুলো ভাবা যেত না। দুঃস্বপ্নেও ভাবা যেত না। আসাননগরের একটা চমৎকার জায়গা আছে থাকার, সেই জায়গাটার নাম হলো প্রাকৃত হোমস্টে। সেটা বিভিন্ন লোকজন বা ইউটিউবে অন্যান্য চ্যানেলেও এই হোমস্টেটা নিয়ে প্রচুর রিভিউজ আছে, আপনারা সেগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে
আসতেও পারবেন একটা উইকেন্ডে, ভালো ট্রিপ এই প্রাকৃত হোমস্টেতে এসে থাকতেও পারবেন। এটা কিন্তু কোনো পেড প্রমোশন করছি না, জাস্ট জানি তাই বলছি, যা পড়েছি তাই দেখেই বলছি আপনাদের। কিন্তু অবশ্যই আসবেন, এসে দেখতে ক্ষতি কি, একদিন শহরের জঞ্জাল থেকে বেরিয়ে একটু ভালো অক্সিজেন নেওয়ার অসুবিধার কি এখানে একটা আছে? কথা বলে দিই ওর কথার মাঝখানে, পিপ হোমস্টে। এটা কেন করলাম বলুন, মানে নামটা বললাম না আর কি, পিপ হোমস্টে। এখানে থাকবেন, ওই যে বললো প্রমোশন করছি না, ওইটার কারণেই আমি কথাটা বললাম যে আমরা জানি নামটা কিন্তু আপনাদেরকে বলছি না। পিপ হোমস্টে। ওমা, ছবি তুলতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, এসে বসে একটুখানি 2 মিনিট দাদা দেখুন, একটা প্রাকৃতিক ভিউ দেখছি, তার মাঝখানে আমার ছবিটা তুলতে শুরু করে দিল। যাকে ছবি যখন তুলতে শুরুই করে দিয়েছি, কোথায় পৌঁছিয়েছি সেটা ওই যে বিপ বিপ, সেই বিপ বিপ জায়গাটাতে পৌঁছে পড়েছি আমরা। জায়গাটাতে পৌঁছিয়ে একটা দারুণ শান্তি লাগলো। আওয়াজগুলো আশা করি আসছে, প্রচুর পাখি ডাকছে এখানে, প্রচুর গাছপালা। এই মুহূর্তে বসে আছি যে জায়গাটাকে, এই জায়গাতে ওরা নাম দিয়েছে গোলঘর। গোলঘর নাম দিয়েছে, একটা বৈঠকখানার মতো করেছে এই জায়গাটাতে। কতগুলো চেয়ার, টুল, সিঙ্গেল টুল, ডাবল টুল, একটা গোল জায়গা, গোলঘর। আড্ডা মারার মতো, চা খাওয়ার মতো, যাদের পানের অভ্যেস আছে তাদের পান করার মতো জায়গা এটা। আমরা যে এই হোমস্টেটাতে পৌঁছলাম না, তো হোমস্টের যে প্রপাইটার আছেন উনি আর ওনার হাজব্যান্ড লোপামুদ্রা দি। হ্যাঁ, লোপামুদ্রাদির সাথে কথা হলো অনেকক্ষণ ধরে। তো উনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না। উনি যেটা বললেন যে এটা টোটাল 9 বিঘা জমি ওনারা এখানে অ্যাকোয়ার করেছেন, তার মধ্যে 4.5 বিঘার ওপরে ওনাদের এই হোমস্টেটা। এই অঞ্চল বলতে এই প্রাকৃত হোমস্টের যে ক্যাম্পাস, কারেক্ট, এই ক্যাম্পাসটা কিন্তু কমপ্লিটলি প্লাস্টিক ফ্রি জোন। কারেক্ট। ওনারা সেটাকেই চেষ্টা করছেন মেনটেন করার। তার মানে কি এই যে বাজার থেকে ধরুন চাল ডাল ওনারা যেগুলো আনছেন বা মাছ মাংস যেগুলো আনছেন, সেগুলো প্লাস্টিক ছাড়া আনছেন, সেগুলো করতেই হবে, কারণ সেগুলো এই হোমস্টের বাইরে। ওনারা যা করেন, ওরা চেষ্টা করেন যতটা সম্ভব হোমস্টের ভেতরে সেইগুলো যাতে না থাকে, কিন্তু হোমস্টের ভেতরটায় কমপ্লিটলি প্লাস্টিক ফ্রি। এখানকার লোকাল আর্থসামাজিক কাঠামোটা উন্নতি করার জন্যে মহিলাদেরকে উনি এখানে এমপ্লয় করেছেন, হ্যাঁ, লোকাল, এবং গ্রামের যারা আছেন তাদের শেখাচ্ছেন যে কিভাবে সার্ভিসটা দিতে হয়, গেস্টদের সাথে কি রকম বিহেভিয়ার করতে হয়। মানে প্রফেশনালিজমটা হয়তো সেই পরিমাণ নেই। ধরুন আপনি এখানে এসে 1 কাপ চা বললেন, হ্যাঁ, যেটা আমরা বাঙালিরা খুব করেই থাকি, ঘুম থেকে উঠে 1 কাপ চা। 5 মিনিটের মধ্যে আপনার কাছে চাটা চলে আসবে না, একটু সময় লাগবে। কিন্তু আপনাকে পাশে বসিয়ে আপনাকে একদম বাড়ির ঘরের মতো করেই আপনাকে এনারা আদর যত্ন করবেন, খাওয়াবেন, আর একটু নিন, একটু জল দিই, এই কথাগুলো বলবে। আমরা চলে এলাম খাবার টেবিলে। আমাদেরকে খেতে দেওয়া হয়েছে, লুচি আছে, আবার এখানে সাদা আলুর তরকারি একটু ঝোল দিয়ে, এখানে ডিম সিদ্ধ রয়েছে, সিমিলার ওখানেও। সব্যসাচী বসে পড়েছে। এবার আমি আস্তে করে খাবারের দিকটায় আসি। কাঁসার থালায় খাবার সার্ভ করা হয়েছে, কাঁসার বাটি যাতে তরকারি রয়েছে, দেখতে পাবেন।
একটু অ্যাব্রাপ্টলি ক্যামেরা এখানে দেখাচ্ছি, কারণ সামনে খাবার তো এখন আর অত প্রফেশনালভাবে ক্যামেরা মেনটেন করতে পারছি। এই আমার সামনে মৈনাক বসে আছে, ও তো একদম কথা নেই কোনো, শুধু খাওয়ার সময় মনোযোগ এদিকে। আর খাবারের পাশে, লুচির পাশে আরেকটা জিনিস কি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো এইটা। মৈনাক জীবনে বেঁচে থাকে এইটার জন্য, সেটাকে বলে ডিম। সুতরাং সেই যুগ নেই সব্যসাচী। তুমি কটা ডিম খেতে দিনে? আমার একটা টাইম ছিল দিনে 15 থেকে 17টা ডিম কোনো বড় ব্যাপার ছিল না। যেটা আমার দিনে কারণ এটা শুনে অনেকে হয়তো ব্লগে বলবেন ওমা ওই রকম কেউ খেতে পারে নাকি, কিন্তু এটা ফ্যাক্ট ছিল। আমার ডিম দিয়ে আমার সারাদিন কেটে যেত, আর কিছু খাবার দরকার পড়তো না। কাঁচা লঙ্কার ঝালটা কিরকম একটু খেয়ে বলো। স্ট্যান্ডার্ড। যে কাঁচা লঙ্কা খায় না বা যে সিগারেট খায় না তাকে সিগারেটের মর্ম যেমন বোঝানো যাবে না, যে কাঁচা লঙ্কা খায় না তাকে তার মর্ম বোঝানো যাবে না। আমি বাঙাল, আমি খাই, এ তো কাঁচা লঙ্কা ছুঁয়েও দেখতে পারে না। হ্যাঁ, আমি ঝাল টক এসবের থেকে অনেক দূরে। শুন্ডির যে গল্পটি আমরা গোপীগাইন বাঘাবাইনে দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে গুপ্তচর মন্ত্রীমশাইয়ের কাছে এসে যখন শুন্ডির খবর নিয়ে আসছে, তখন মন্ত্রীমশাই তাকে জিজ্ঞেস করছে, বলো হে গুপ্তচর, কি দেখে এলে? তখন গুপ্তচর বলছে যে গাছে গাছে ফুল আছে, ফল আছে, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা আছে, শান্তি আছে। শান্তি আছে। তো এই 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 শান্তি, প্রাণ ভরে শ্বাস, এইটা যদি নিতে চান এই হোমস্টেটারে আসুন। যদিও আবার বলছি, এটা কোনো পেইড প্রমোশন নয়, আমরা কোনো রকম পয়সা পাইনি, কিন্তু এই প্রমোশনটা করার জন্য জায়গাটা পৌঁছেছি, ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সামনে তুলে ধরা। প্রাকৃত গেস্ট হাউস বা হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়লাম। এইবার আমরা যাচ্ছি কৃষ্ণনগর চার্চ, আমাদের পরবর্তী গন্তব্য। এখানে আপনারা দেখবেন রাস্তায় অনেক জায়গাতেই পাট চাষ হয়ে পাট তোলা হয়ে গেছে। পাট একটা সময় বাংলার অর্থকরী ফসল ছিল। আমাদের এদিকে তৈরি হতো পাট, আমাদের এখানে পাটের পণ্যটা তৈরি হতো, আর পাট উৎপাদনও করা হতো মেনলি পূর্ববঙ্গে। কিন্তু যেহেতু বাংলা ভাগ হয়ে গেল, তারপর থেকে তো এপাশেই যা পাট তৈরি হয় এবং সেখান থেকেই যে এটুকু পণ্য প্রোডাক্ট তৈরি হয়। এগুলো কিন্তু সব মৈনাক ফ্যাক্টস, এগুলো আপনারা জানবেন, শুনবেন, দেখবেন, কমেন্টও করবেন, ভুলবেন না। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অবশ্যই কোনো যদি ভুল তথ্য দিয়ে থাকি সেটাও কমেন্টে লিখবেন, কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবেন, কারণ হতেই পারে আমি হয়তো কিছুটা জানি, আপনারা তার থেকে আরেকটু বেশি জানেন, সেইখানে আমাদেরকে যেখানে ভুল করছি সেই জায়গাটাতে আমাদের শুধরে দেবেন। চলে এসেছি আমরা কৃষ্ণনগর ক্যাথিড্রাল। এই পেছনে দেখতে পাচ্ছেন, এইটা হলো কৃষ্ণনগরের যে ক্যাথিড্রাল চার্চ। এর সামনে ডান দিকে, মানে আপনি যদি ওটাকে ফেস করেন তাহলে বাঁ দিকে পড়বে খ্রিস্ট মন্দির। পেছন দিকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা হলো ক্যালভেরি, যেখানে যীশু খ্রিস্টর ক্রুশবিদ্ধ হওয়ার সময়টাকে খুব সুন্দরভাবে বর্ণনা দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি বাংলা ভাষাতে কথা বলা তো ওর আর আমার ভীষণ অভ্যস্ত আমরা, তো যে কারণে ওই বাংলা ভাষায় এখন বাংলা নিয়ে এত বেশি চর্চা হচ্ছে না, এখন তো বাংলা নিয়ে বেশি কথা বলা উচিত নয়, আমরা বাঙালি। হ্যাঁ, তো সেই জন্যই তো বাংলা নিয়ে কথা বলতে চাইছি, এবং তাতে সব ঘেঁটে খাওয়া হয়ে যাচ্ছে। ক্যালভেরির রেপ্লিকাটা আনা হয়েছে, যেখানটাতে ওনাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, সেই জায়গাটা কেমন দেখতে ছিল সেই জায়গাতে, সেটাকেই এখানে একটা ইমাজিনারি রূপ দেওয়া হয়েছে। এক খ্রিস্ট মন্দির বলে যেটা রয়েছে, তার ভেতরে যে পুতুলগুলো রয়েছে, সেই পুতুলগুলো কিন্তু আপনারা দেখবেন যে ওপরে যত পুতুল রয়েছে, ওপরে যে পুতুলগুলো রয়েছে বা ভেতরে যত পুতুল আছে,
সমস্তটাই কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চলে তৈরি মূর্তি। এবং কিছু কিছু মূর্তি আছে যেটা বাইরে থেকে এসছে, কিছু মূর্তি আছে এটাই হলো ঘূর্ণি অঞ্চলে তৈরি। বিশেষ করে কৃষ্ণ মন্দিরের ভেতরে যে যীশু খ্রিস্টের জন্ম থেকে ক্রুশবিদ্ধ হওয়া অবধি তার জীবনের টোটাল বর্ণনাটা, সম্পূর্ণ বর্ণনাটা খুব একটা রাউন্ড শেপের মধ্যে ঘুরিয়ে দেওয়া, মানে একটা মিউজিয়াম বলতে পারেন। যীশুখ্রিস্ট জন্মালেন, যীশুখ্রিস্ট জন্ম হলো, যীশুখ্রিস্ট 12 বছর বয়স হলো, 12 বছর বয়সে যেটা ওদেরকে ব্যাপটিস্ট ইয়েতে করা হয়, মানে খ্রিস্টানত্ব যেটা আনা হয় সেটা করা হলো। তারপর ধীরে 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 মৃত্যু, এবং মৃত্যুটা যেখানে ক্রুসিফিকেশন হলো ওনার, তো পুরো ঘটনাটা দেয়া আছে ভেতরে মিউজিয়ামের মধ্যে। এই 3টে জায়গা মিলিয়ে হচ্ছে কৃষ্ণনগর ক্যাথিড্রাল এরিয়া। সদ্য আমরা দেখলাম কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ। এবার আমরা যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ির উদ্দেশ্যে, যেটা সব থেকে পপুলার একটা ডেস্টিনেশন। এবার আপনাদের একটা ছোট্ট ফ্যাক্ট বলি, কৃষ্ণনগর নামকরণটা কিভাবে হয়েছিল। কথিত আছে 12 ভূঁইয়া দমনে মানসিংহকে সাহায্য করার জন্য সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ভবানন্দ মজুমদার উনি 12খানা পরগনা পুরস্কার হিসেবে পেয়েছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল কৃষ্ণনগর। এই ভবানন্দ মজুমদারকেই বলা হয় নদিয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা। ভবানন্দের পৌত্র রাঘব রায়, তার ছেলে রুদ্র ভীষণভাবে কৃষ্ণভক্ত ছিলেন। তিনি এই পরগনার নাম রাখেন কৃষ্ণনগর। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর কৃষ্ণনগর চলে গিয়েছিল পূর্ব পাকিস্তানে। সেই সময় রানী জ্যোতির্ময়ী দেবী লর্ড মাউন্টব্যাটেনকে অনুরোধ করে কৃষ্ণনগরকে ভারতের অন্তর্ভুক্ত করান। 17ই আগস্ট 1947-এ কৃষ্ণনগর ভারতের অন্তর্ভুক্তি হয়। চলে এলাম কৃষ্ণনগর রাজবাড়িতে। এই রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের কথা বলে হাসির রাজা গোপাল ভাঁড়ের গল্প। এই রাজবাড়ি তৈরি করেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বসূরি রুদ্র রায়। তিনি ঢাকা থেকে আলাল বক্স নামে এক কারিগরকে এনে এই রাজবাড়ি নির্মাণ করেন। নবাবের কয়েদ থেকে মুক্তি পেয়ে নদীপথে ফেরার সময় রাজা কৃষ্ণচন্দ্র দেখলেন যে পৌঁছতে পৌঁছতে দশমী পেরিয়ে যাবে। ওনার মনোকষ্ট হলো যে মা দুর্গার পুজো করতে পারলেন না এইবার। সেই রাতে দেবী জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পেয়ে তিনি মায়ের পুজো শুরু করলেন। নবমী তিথিতে একসাথে 4 দিনের পুজো হয়। বহু প্রাচীন এই পুজো, আর তার মধ্যে বিখ্যাত হলো চাষাপাড়ার বুড়িমার পুজো। কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি দেখলেন আপনারা। এইবার আমরা চলেছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, আমার মনে হয় সারা বিশ্বেই ঘূর্ণির পুতুল খুব বিখ্যাত। আমরা যাচ্ছি সেই ঘূর্ণির উদ্দেশ্যে। কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এটা বহুকাল বন্ধ হয়ে গেছে, এবং এই ভেতরে ঢুকতে দেওয়া একমাত্র জগদ্ধাত্রী পুজো এবং অষ্টমীর দিন, দুর্গাপুজোর অষ্টমীর দিন আপনি ভেতরে ঢুকতে পারেন। বাকি পুজোতে শুনলাম যেটা অষ্টমী নয়, দুর্গাপুজোর সময় প্রত্যেক দিন 4 দিনই খোলা থাকে। আচ্ছা, মানে জনসাধারণের জন্য 4 দিনই ঢোকা যায়। আর জগদ্ধাত্রী পুজোর সময় 2 দিন, নবমী আর দশমী। আচ্ছা, আর কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু গোটাটাই ফ্রি। আপনি এমনি সারা বছর যে কোনো সময় আসতে পারেন। ভেতরে ঢুকতে পারবেন না, কিন্তু সামনে গাড়ি রেখে দেখতে পারেন, একটু উঁকি ঝুঁকি মারতে পারেন। আমরা কিছু শট তুলে দেখানোর চেষ্টা করেছি, সেগুলো আপনারা দেখলেন। ওই রকমই হবে, কিন্তু দুর্গাপুজোর 4 দিন আর জগদ্ধাত্রী পুজোর 2 দিন আপনারা ভেতরেও ঢুকতে পারবেন। যেহেতু কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি একটা প্রাইভেট প্রপার্টি, এটা পাবলিকলি এখনো সেইভাবে ভেতরে এন্ট্রি ফি করে ঢোকার ব্যবস্থা করা হয়নি। পরবর্তী গন্তব্য আমাদের ঘূর্ণি।
চলে এসেছি ঘূর্ণিতে। ঘূর্ণির অনেকগুলোই দোকান আছে, তার মধ্যে যে একটা দোকানের মধ্যে আমরা ঢুকেছি। এখানে অনেক ধরনের অনেক রকমের দোকান রয়েছে, নানা রকমের মূর্তি, এবং প্রত্যেকটাই মাটির পুতুল। আমরা আপাতত যে দোকানটায় ঢুকেছি এই দোকানে কিন্তু সুন্দর, খুব সুন্দর কালেকশন। মাটির পুতুল থেকে শুরু করে বিখ্যাত ব্যক্তির স্কাল্পচার থেকে শুরু করে রাজা কৃষ্ণচন্দ্রদের মূর্তি, দুর্গা প্রতিমা, জগদ্ধাত্রী দেবীর মূর্তি, ফলওয়ালি, ফেরিওয়ালা, মানে এখানে এলে চোখ কিন্তু ধাঁধিয়ে যাবে। দামও কিন্তু একদম সাধ্যের মধ্যে, যে কোনো মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। আপনি যত গুড় ঢালবেন তত মিষ্টি হবে, তার মানে যত বড় জিনিস নেবেন তত তার দাম বেশি হবে। কিন্তু ছোটোবেলায় আমার মনে আছে, আমি ছোটোবেলায় একবার এসেছিলাম বাবার সাথে এই ঘূর্ণিতে। তখন দেখেছিলাম মাটির কালারের, একদম সয়েলের যে কালার, সেই সয়েল কালারের নানা রকমের মূর্তি, নানা রকম, যেমন ফেরিওয়ালা বা দইওয়ালা দই বিক্রি করছে, বা ফলওয়ালি ফল বিক্রি করছে, ছোট্ট ছোট্ট ছোট ছোট, সেইগুলোই কিন্তু একদম সম্পূর্ণভাবে কালারফুল হয়ে গেছে। সেই মাটির কালারটা আর নেই, কিন্তু এখনও সেই ছোট ছোট ফল বা ছোট ছোট সবজি, ফুলকপি, রসুন, আদা, পটল, ঝিঙে, সমস্তই মাটির কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। যখন কলকাতা থেকে আসবেন মনে করে ঘূর্ণি পুতুল পট্টি মারবেন ম্যাপে, যেখান থেকেই আসুন আপনি, যদি কলকাতা থেকে আসেন বা অন্য কোনো জায়গা থেকে আসেন, ঘূর্ণির পুতুল পট্টি, এইটা মনে রাখবেন। যদি ঘূর্ণি দেন তাহলে কিন্তু পুতুল পট্টি ছাড়িয়ে বেশ খানিকটা আগে চলে যেতে হবে আপনাদের। আমরা এই ভুলটা করেছি আজকে। সুতরাং খেয়াল করে ঘূর্ণি পুতুল পট্টি দেবেন। এখানে পর 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 লাইন দিয়ে দোকান, খুব ভালো ভালো দোকান। আসুন, শৈশবকে মনে করুন, ছেলেবেলায় ফিরে যান। প্রচুর ঝগড়া করলাম মৈনাকের সাথে। ঝগড়া করে আমরা প্রচুর একটা বিভৎস কনজেস্টেড রোডে রাস্তার ওপর এসেছি, যেখানে কৃষ্ণনগরের প্রচণ্ড বিখ্যাত সরভাজা এবং সরপুরিয়ার দোকান অধরচন্দ্র দাস। হ্যাঁ, মাঝখান দিয়ে আমাকে 10টা লোকের গালাগালি খাইয়ে কোনোভাবে একটা কৃষ্ণনগরে এসছেন আপনারা, বলুন কমেন্ট বক্সে বলুন, যারাই আমাদের ব্লগ দেখেন, যারা অল্প স্বল্প লোক যারা দেখেন, তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন, কৃষ্ণনগরে এসে অধরের সরপুরিয়া সরভাজা না নিয়ে বাড়ি ফেরা মানে হলো কলকাতায় ঢোকাটা পাপ, কৃষ্ণনগর থেকে বেরোনোটাই পাপ। হ্যাঁ, সে তো বলবে। এই যে পেছনে দেখে নিন, নীল রঙের 3টে প্যাকেট বড় বড় সরপুরিয়া এবং সরভাজা। আজকে 4বার আমরা একই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একই রাস্তা দিয়ে ঘুরেছি, কারণ কৃষ্ণনগর শহরটা ওয়ান ওয়ে করে করে না এমন হয়ে গেছে যে ঘূর্ণি একদিকে, ক্যাথিড্রালগুলো একদিকে, চার্চ ক্যাথিড্রাল একদিকে, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি একদিকে। সো কিন্তু প্রত্যেকটাই যেতে হলে আপনাকে ওই একই জায়গা থেকে ঘুরে ঘুরে যেতে হবে। ফলে আমরা মোটামুটি আজকে কৃষ্ণনগরের অলিগলি চিনে গেছি। পরের বার কৃষ্ণনগর এলে একটা জিনিস ঠিক, যে কোন গলিটা দিয়ে গেলে কোন জায়গাটাতে পৌঁছবো সেটার একটা রাফ আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমি যেটা দেখলাম, যদি প্রথম আমরা ঘূর্ণিটা যেতাম সেটা হতো সবচেয়ে ভালো প্ল্যানিং। ঘূর্ণিটা করে তারপর আপনি রাজবাড়ি দেখুন, তারপরে আপনি ক্যাথিড্রাল। পরবর্তী গন্তব্য আমাদের মাদার্সহাট। মাদার্সহাট প্রচণ্ড নাম করা একটা খুব সুন্দর খাওয়ার জায়গা। পৌঁছে গেলাম তাহলে আমরা মাদার্সহাটে। অনেকক্ষণ রোদ্দুরে ঘুরেছি, চোখ মুখের অবস্থা খুব খারাপ ছিল। মানে এতক্ষণ যে ভিডিওগুলো দেখেছিলেন আমাদের মুখ চোখগুলো
খুব বিচে, এখন একটু চকচকে ভালো দেখতে লাগে। আমরা কি কি অর্ডার দিলাম? ফিশ ফ্রাই। আমরা প্রথম স্টার্টারের মধ্যে ফিশ ফ্রাই আর ইয়ে করলাম, শরবত দিলাম দুটো নিজেদের পছন্দের মতো। ও একটা মৌরি কি সব দিয়ে, মৌরি মিক্সির জল, মৌরি ফড়ি এই সব জানি আরে তো। বাঙালি জায়গায় বাঙালি জল এসে আপনারা আমি বলুন কি খেলাম? মৌরি ব্লু মিক্সির জল লেবু। খাবো না স্মুদি খাবো? ফিশ ফ্রাই উইথ ব্লু লেবু। এবার আপনারা এইসব ডিসাইড করে basic বলবেন, ব্যাপার কমেন্ট স্যাপার। করবেন আপনারা কমেন্ট বক্সে, ঠিক আছে? এর মৌরি মিক্সির জল ভালো না আমার ব্লু লেবুটা বেটার? এক। 2 নম্বর হচ্ছে যে মেন কোর্সে যখন আমরা অর্ডার দিয়েছি সেটা অবশ্য প্লেন ভাত, ডাল, আলু ভাজা আর বাড়ির প্রেশার কুকারের না ওটা বলার মতো প্রেশার আর কি। কুকারের মাটন ওটা বলার মতো, কারণ আমরা যিনি অর্ডার নিতে এসেছিলেন ওনাকে আমরা বললাম যে আমরা একটু হালকা মাটন খেতে চাই। উনি বললেন প্রেশার কুকার মাটন। সেটা হলো একদম বাড়ির তৈরি, একদমই বাড়ির মতো, যেন আলু দেওয়া, ঝোল দেওয়া প্রেশার কুকারে মাটন হয় সেই জিনিস। মাদার্স হাট যেটা, এটা আপনারা যারা এসছেন নিশ্চয়ই জানেন, যারা আসেননি তাদের বলে রাখি, এটা কলকাতা থেকে খেতে আসা, মানে উইকেন্ডে খেতে আসা একটা ভালো ফুড জয়েন্ট। কোলাঘাটের পর একটা নতুন ফুড জয়েন্ট, নতুন এটাও বেশ অনেক দিনই হয়েছে, কিন্তু খুব পপুলার হয়েছে। এই ফুড জয়েন্টের সমস্ত কিছু মহিলা দ্বারা পরিচালিত, জল দেওয়া থেকে শুরু করে খাবারের অর্ডার নেওয়া থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে সমস্ত কিছু মহিলা দ্বারা পরিচালিত। সেই জন্য এই জায়গাটা মাদার্স হাট। না ভাই, আমার ব্লু লেগুনের শরবত এসছে, বাহ। ও মৌরি মিক্সির জল খাক, আমার কোনো অসুবিধে নেই। মুড়ি মিষ্টির জল গরমে খাওয়া ভালো, ওই যে বয়স্করা ব্লু লেগুন খান। বলুন দিদি। হ্যাঁ, বয়স বাচ্চারা খায়, বয়স্করাও খায়। হ্যাঁ, ও তো বয়স্ক। এই হলো আমার ব্লু লেবু। আচ্ছা, এই দিদি আমাদের সার্ভ করছেন। নমস্কার। তো ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাই ব্রহ্মা টাইপের দেখতে, ভীষণ মোটা, ওটাই দেখালো। বাহ, থ্যাংক ইউ দিদি। এক্সেলেন্ট। ওইটা একটুখানি, হ্যাঁ আমি তো সার্ভ করার আগেই করে নিলেন। হ্যাঁ, না আমার এত খিদে পেয়েছে, চাউমিচ আর নিচ্ছি না। হাতই শ্রেষ্ঠ, প্রচন্ড গরম, পিওর ভেটকি। ও বন্ধখানা যা বেরিয়েছে না, সুপার। একদম তাজা বানিয়ে দিয়েছে, মাছটা এক্সেলেন্ট, সুপার কোয়ালিটি। আবার বলি, আমরা কিন্তু প্রমোশন করতে বেরোইনি। বিপ বিপ বিপ। মুড়ি মিষ্টির জল। বাহ, এটা এক্সেলেন্ট খেতে। ব্লু লেগুনটা কেমন? ভালো, পারফেক্ট বানিয়েছে। পারফেক্ট। এখন পর্যন্ত কোনো খাবারে কোনো খারাপ খুঁজে পাইনি। আমাদের পরের খাবার চলে এসছে। ও, প্রেশার কুকার, প্রেশার কুকারে ভাজা মুগের ডাল, বাহ, প্লেন বাহ, বাহ। রাইস, একদম বাড়ির মতো খাওয়াচ্ছেন পুরো। থ্যাংক ইউ। এমনি স্টার্টারটা পরে সার্ভ করে আমরা দিচ্ছি। পরে দেখতেই পাচ্ছেন, প্রেশার কুকার মাটন সার্ভ হয়েছে। এটা আমি আশ্চর্য। প্রেশার কুকার মাটন প্রেশার কুকারে সার তৈরি হয়ে এসে একদম রেডি অবস্থায় আমাদের কাছে এসছে। এইবার আমরা ভাতে ইন্ডালজ করছি। ভাত, প্লেন মুগের ডাল আর ঝুরি আলু ভাজা, ব্যাস। এইবার সার্ভ হচ্ছে প্রেশার কুকার মাটন। প্রেশার কুকার মাটন। আহা, স্মেলটা আগে বড়া। বন্ধুখানা হেভি বেরিয়েছে। পারফেক্ট ঝোল, বাড়ির মাটনের ঝোল একদম বাড়ির মতো পুরো, যেমন হয় সুন্দর এরকম ঝোল। টুকরো আলু, 4 পিস মাটন প্রেশার কুকারে। একদম বাড়ির মতো, খুবই ভালো। তাহলে রেটিং 5-এ। মাংস ভাতটা 5-এ, মানে পুরো ওভারঅল রেটিংই করে দাও, মাংস ভাত আর আলাদা করে কিছু লাভ নেই। 5-এ 5। আমি 5-এ 5 দেবো। এখন আমি যেরকম খাবার চেয়েছিলাম, হ্যাঁ, সারাদিন ঘোরাঘুরির পরে সুসিদ্ধ মাংস, ঠিকই আছে। আমি ফিশ ফ্রাইটাকে 4 দেব। ফিশ ফ্রাই তৈরি করাটা না একটা আর্ট, একটু কিছু কম ছিল। মানে
হয়তো কোটিংটা ঠিকঠাক করেনি, মাছটা একটু বেরিয়ে আসছে। কিন্তু আমি কোয়ালিটি সম্বন্ধে কোনো প্রশ্ন হয় না, কোনোটারই কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। বানানোর স্টাইলের জন্য 5-এ 4 দিলাম। আপাতত কনসেন্ট্রেট অন মাটন অ্যান্ড ভাত। মাদারহাট থেকে বেরিয়ে পড়লাম আমরা। আমাদের গন্তব্য এবার যে যার বাড়ি, অবশ্যই কলকাতা। এখান থেকে কাঁপা মোড় মোটামুটি দেখাচ্ছে এখন 1 ঘন্টার একটু কম, আর এখন বাজে 4:10। সো আমরা হিসেব অনুযায়ী 5:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাওয়া উচিত। এক্সপেক্টেড 5:30 থেকে 5:40। ফর কনক্লুডিং, আমি জাস্ট কতগুলো রাস্তার ইনফরমেশন দিয়ে রাখি। যারা এসছেন, অধিকাংশ লোকই এসছেন এই সমস্ত জায়গাতে, যারা এখনো পর্যন্ত আসেননি তাদের জন্য বলে রাখি, আমরা আজ টোটাল 266 কিলোমিটার রাইড করছি, যার মধ্যে 2টো টোল প্লাজা আমাদের পড়ছে, কিন্তু একটা টোল প্লাজা এখনো পর্যন্ত অপারেশনাল নয়, যেটা কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে রয়েছে। আর একটা টোল প্লাজা 145 টাকা টোল কাটলো সেখানটাতে, ফেরার পথে হাফ 40 টাকা বা এরকম একটা কিছু কাটবে। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন অন দ্য রোড। এই সামনে একটা ইউটার্ন আসছে, আবার কৃষ্ণনগর বলছে, যাবে নাকি? চ্যানেলটার নাম মনে রাখবেন অবশ্যই, ট্রাভেল উইথ স্যাভি। এবং এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা চাই আপনাদেরকে আরো ভালো ভালো ভ্লগ উপহার দিতে। সেই জন্য এই চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যত বেশি সাবস্ক্রাইব করবেন, আমরাও তত বেশি অনুপ্রাণিত হব নতুন নতুন ভ্লগ নিয়ে আসতে। আমাদের যে সমস্ত ভুল ত্রুটি আছে সমস্ত কিছু মার্জনা করে দেবেন। যেগুলো ভুল আছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, যাতে পরবর্তীকালে আমরা আমাদের সেই ভুলগুলো শুধরে আরো সুন্দরভাবে আমাদের কথাগুলো আপনাদের সামনে পরিবেশন করতে পারি। বেশি করে ঘুরুন, ভালো ভালো খাওয়া দাওয়া করুন, মনটাকে খুব আনন্দে রাখুন, আর আমাদের সাথে থাকুন। খুব শীঘ্রই আবার দেখা হবে পরের ব্লগে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।